তো বন্ধুরা আজকে আমরা জিওগ্রাফি অনার্সের রিসার্চ মেথোডোলজি পেপারের টপিক ল্যান্ডস্কেপ সার্ভের মধ্যে যে ট্রানজেক্ট কোয়াড্রেট রয়েছে এগুলো আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো যে এগুলো কি। ঠিক আছে, তো আমরা যে কি জানবো সেগুলো একটু দেখে নিই। তো ল্যান্ডস্কেপ সার্ভের কনসেপ্ট জানবো, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, তারপরেই ঠিক জানবো ট্রানজেক্ট কি। ট্রানজেক্টের সম্পূর্ণ বিবরণ আমি দেবো, যে তোমাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো। তারপর ট্রানজেক্টের ক্যারেক্টারিস্টিক্স এবং ক্লাসিফিকেশন, অর্থাৎ ট্রানজেক্টের কি কি ভাগ আছে সেই ভাগেরও আবার বিবরণ। ঠিক আছে, তারপর ভাগেরও ভাগ আছে কিন্তু আবার। তারপর মেরিটস ডিমেরিটস, অর্থাৎ সুবিধা অসুবিধা। ঠিক একই রকম ভাবে কোয়াড্রেটেরও ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশন এবং মেরিটস ডিমেরিটস। ঠিক আছে, তো আজকে ভিডিওতে তোমাদের একদম খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো, তোমাদের আর কোনো ডাউট থাকবে না এই বিষয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে জেনে নিই ল্যান্ডস্কেপ সার্ভে কি। তো ল্যান্ডস্কেপ সার্ভের বাংলা হলো ভূদৃশ্য সমীক্ষা। তো এক কথায় এবং সহজ ভাষায় বলতে গেলে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আমরা দুই চোখ দিয়ে যা দেখছি, দেখে যা সমীক্ষা করছি, সেটাই হলো ভূদৃশ্য সমীক্ষা। একদম সহজ ভাষায়, এটা পাতি ভাষায়। আর এই ভূদৃশ্য সমীক্ষা বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন বাস্তুবিদ্যা, ভূগোল, আঞ্চলিক পরিকল্পনা এসব নানা বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভূদৃশ্য কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল, কারণ সব সময় একই জিনিস আমরা দেখতে পাই না, সেটা কিন্তু পরিবর্তন হয়, বিশেষ করে প্রাকৃতিকের থেকেও সাংস্কৃতিক। তো আমরা পৃথিবীতে দু ধরনের ভূদৃশ্য দেখতে পাই, একটা হলো প্রাকৃতিক ভূদৃশ্য, একটা হলো সাংস্কৃতিক ভূদৃশ্য। প্রাকৃতিক শক্তি যারা এই ভূদৃশ্যটা গঠিত হয় তাকে বলে প্রাকৃতিক ভূদৃশ্য, আর যেটা মানবিক শক্তি দ্বারা সৃষ্ট হয় সেটা হলো সাংস্কৃতিক ভূদৃশ্য। আর আমরা যে আশেপাশে যেসব দেখছি প্রাকৃতিকের থেকে এখন বেশি সাংস্কৃতিক ভূদৃশ্যই দেখতে পাচ্ছি, যেটা ক্রম পরিবর্তনশীল। তো ভূদৃশ্য সমীক্ষার সংজ্ঞা যদি বলে তাহলে কি বলবো? তো ভূদৃশ্য সমীক্ষা হলো একাধিক পরস্পর সম্পর্কযুক্ত বিশ্লেষণাত্মক পদ্ধতির একত্রিত রূপ। যে কোনো ভূদৃশ্যের ঐতিহাসিক বিবর্তনের বিশ্লেষণ এই ভূদৃশ্য সমীক্ষায় করা হয়। তো এটা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাতে হয় তাহলে আমি বলবো, যেখানে একটা পাথরের চাই আছে বা টিলা আছে, সেই টিলাটা এখানে এলো কি করে। ঠিক আছে, তো সেটা জানার জন্য আমাদের ভূদৃশ্য সমীক্ষা করতে হবে। সেটা করলে আমরা জানতে পারবো যে এটার ইতিহাস কি ছিল। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে এই সংজ্ঞাতে। তো এবার জেনে নিয়ে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্য কি আছে। 1 নম্বর, এই পদ্ধতি যে কোনো স্কেলের ও বিভেদনের স্তরে ব্যবহার করা হয়। 2 নম্বর, এই সমীক্ষা দ্বারা ভূপৃষ্ঠের একটা বিজ্ঞানসম্মত ধারণা পাওয়া যায়। ভূদৃশ্য দ্বারা খুবই সহজে কোনো ভূমিরূপ, বনভূমি, সমুদ্র এগুলোর যে ঐতিহাসিক বিবর্তন সেটা এখানে এলো কি করে সেসব কিন্তু জানতে পারা যায় এই ভূদৃশ্য সমীক্ষার সাহায্যে। 4 নম্বর হলো, এই পদ্ধতি একটা বিশ্লেষণাত্মক পদ্ধতি হওয়ায় এটাকে ফটো তুলে বা ভিডিও রেকর্ড করে সংগ্রহ করে রাখা হয় এবং পরবর্তীকালে এর সমীক্ষা করা যেতে পারে। তো এটাই বলা হচ্ছে। 5 নম্বর, বিভিন্ন গবেষণায় এই পদ্ধতি প্রয়োগ করে গবেষণার যে সমস্যা আছে অর্থাৎ রিসার্চ প্রবলেম সেটা কিন্তু চিহ্নিত করা হয়। ঠিক আছে, তো বোঝা গেল এই তিনটে জিনিস। এটা ছিল ল্যান্ডস্কেপ সার্ভে। ঠিক আছে, এবার আসি ট্রানজেক্ট। তো ট্রানজেক্ট কি? যে কোনো অঞ্চলের বা স্থানের সমীক্ষার ক্ষেত্রে ট্রানজেক্ট একটা খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। তো ট্রানজেক্ট হলো একটি সরলরৈখিক বা অবরৈখিক পথ, যেই পথটাকে অনুসরণ করে একজন গবেষক বা সমীক্ষক তার সমীক্ষাকে সম্পূর্ণ করে তোলে। ঠিক আছে, তো সেটাকেই বলা হচ্ছে ট্রানজেক্ট। তো ট্রানজেক্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন স্কটিশ ভূদৃশ্য স্থপতি আয়ান ম্যাকহার্ট তার লেখা ডিজাইন উইথ নেচার গ্রন্থে। তো ট্রানজেক্টের বৈশিষ্ট্য কি? ট্রানজেক্ট সাধারণত সরলরৈখিক এবং অবরৈখিক দুই হতে পারে। 2, বাস্তুবিদ্যার গবেষণার পদ্ধতি হিসাবে এই ট্রানজেক্ট পদ্ধতিটাকে আগে ব্যবহার করা হতো। এটা কিন্তু এই বাস্তুবিদ্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত। 3 নম্বর হলো, ট্রানজেক্টের কোনো দৈর্ঘ্যের সীমানা নেই। এটা 100 মিটারও হতে পারে, আবার 20 কিলোমিটারও হতে পারে। তার পরের বৈশিষ্ট্য হলো, ট্রানজেক্ট শুধুমাত্র একটা রেখা নয়, এর কিন্তু একটা বেদও আছে। তখন তাকে বেল ট্রানজেক্ট বলছে। সেটা কি সেটা একটু পরে জানতে পারবো। তার পরের বৈশিষ্ট্য হলো, এই যে শুধুমাত্র ট্রানজেক্ট পদ্ধতি ব্যবহার করে যে একজন সমীক্ষক সমীক্ষা করছে তা নয়, এর মধ্যে কিন্তু যে কোয়াড্রেট আছে, যে পরবর্তী যেই পদ্ধতিটাকে বলবো সেটাও কিন্তু এর সাথে যুক্ত আছে। তার ফলে কিন্তু একটা ট্রানজেক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আশা করি বৈশিষ্ট্যগুলো বোঝা গেল। এবার আসি এর ক্লাসিফিকেশন। তো ট্রানজেক্টকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট হলো লাইন ট্রানজেক্ট, 2 নম্বর হলো বেল্ট ট্রানজেক্ট, যেটা ব্যাপারে একটু আগে বললাম, আর 3 নম্বর হলো ফিতে ট্রানজেক্ট বা স্ট্রিপ ট্রানজেক্ট। আবার এই বেল্ট ট্রানজেক্টকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো কন্টিনিউয়াস বেল্ট ট্রানজেক্ট, আর একটা হলো ইনটারাপ্টেড বেল্ট ট্রানজেক্ট। ঠিক আছে, বোঝা গেল ভাগগুলো। এবার আসি লাইন ট্রানজেক্ট কি, অর্থাৎ রেখা ট্রানজেক্ট কি। বিস্তৃত স্থান বা অঞ্চলে যে পদ্ধতির সাহায্যে একটি সরল রেখা বরাবর বা একটি বক্ররেখা বরাবর সমীক্ষা করা হয় তখন তাকে বলা হচ্ছে লাইন ট্রানজেক্ট। একটুখানি ছবি এঁকে বুঝিয়ে দিই। তো লাইন ট্রানজেক্টটা হলো এই যে এরকম, ধরুন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখান থেকে এত পর্যন্ত আমি সমীক্ষা করবো। তো কিরম ভাবে করবো? একটা সরল রেখা বরাবর বা একটি বক্ররেখা বরাবর আমি এটা সমীক্ষাটা করব। তো সেটাই বলা হচ্ছে লাইন ট্রানজেক্ট। তার পরেরটা কি? বেল ট্রানজেক্ট। বেল ট্রানজেক্টটা কি? ঠিক একই রকম ভাবে এটা সরলরেখা বরাবর তো যাচ্ছে, কিন্তু তার সাথে এখানে একটু বেধ
বেড়ে যাচ্ছে, অর্থাৎ বেল্টের মতো আকৃতি ধারণ করছে। এই জায়গাটা আমরা সমীক্ষাটা করছি, তো তখন সেটাকে আমরা বলছি বেল্ট ট্রানজেক্ট। তো এটার মধ্যে ঠিক দুটো ভাগ রয়েছে, একটা কি কন্টিনিউয়াস, ঠিক একই রকম ভাবে কন্টিনিউয়াসটা কি, এই যে একটা বেল্ট রয়েছে, ধরে নিই এই বেল্টটা এখানে রয়েছে, এই বেল্টের মধ্যে যে ভাগগুলো হবে সেগুলো কিন্তু খুবই কাছাকাছি হবে, এই যে এরকম ভাগগুলো করে দেওয়া হয়েছে। তো এটা হয়ে গেল কন্টিনিউয়াস বেল্ট ট্রানজেক্ট। এই যে কন্টিনিউয়াস বেল্ট ট্রানজেক্টের মধ্যে এইগুলো যে হলো, এই যে এইগুলো, এই চিহ্নগুলো, এগুলো কিন্তু সব কোয়াড্রেট, যেগুলো আমরা একটু পরে জানবো, ঠিক আছে? এগুলো সব কোয়াড্রেট, এইগুলোকে নিয়ে আমাদের এই বেল্ট ট্রানজেক্ট তৈরি হচ্ছে। আরেকটা কি ভাগ বলেছি, ইন্টারাপ্টেড বেল্ট ট্রানজেক্ট। সেটা কি হবে? সেটা হবে এরকমই, যে কোয়াড্রেট গুলো আছে ওগুলো মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে। এই যে এখানে যেমন জয়েন্ট হয়ে রয়েছে সেটা কিন্তু আর হবে না, এটার মধ্যে একটা গ্যাপ থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন বেল্ট ট্রানজেক্ট, ঠিক আছে? আর আগেরটা কি ছিল বাংলায়? অবিচ্ছিন্ন বেল্ট ট্রানজেক্ট। বোঝা গেল ব্যাপারটা? এবার লাস্ট যেটা আছে সেটা কি, স্ট্রিপ ট্রানজেক্ট। এটা কি? ফিতে ট্রানজেক্টটা কি, কোন একটা অল্প ভৌগোলিক অঞ্চলের মধ্যে ফিতে ব্যবহার করে সেখানে সমীক্ষা করা হয়, অর্থাৎ ফিতে ব্যবহার করে সেখানে ডেটাগুলো নিয়ে তারপর সেই বিষয় সমীক্ষাটা করা হয়। এটা তোমরা আগের সেমিস্টারে করেছিলে, যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে একটা কাগজের স্ট্রিপ কেটে নিয়ে তার মধ্যে থেকে আমরা ডেটাগুলোকে নিয়ে নিয়েছিলাম, যেরকম ঘর বাড়ি, তারপর রাস্তাঘাট, এগুলোকে পুট ডাউন করে তারপর আমরা খাতায় নিয়ে গিয়ে তার একটা ড্রয়িং আমরা তৈরি করেছিলাম। এটা তোমরা করেছো, ঠিক আছে? তো সেটাই হলো এই স্ট্রিপ ট্রানজেক্ট বা ফিতে ট্রানজেক্ট, ঠিক আছে? তো বোঝা গেল ট্রানজেক্টের টোটাল ক্লাসিফিকেশন। তো এবার আসি ট্রানজেক্টের মেরিট ডিমেরিট, অর্থাৎ সুবিধা অসুবিধা কি আছে। ট্রানজেক্ট কিন্তু খুবই একটা সহজ পদ্ধতি, এর সাহায্যে কোনো গবেষক খুব সহজেই তার সমীক্ষাটাকে সম্পূর্ণ করতে পারে। 2 নম্বর হলো নদীর প্রস্থচ্ছেদ নির্ণয়ের জন্য ট্রানজেক্ট পদ্ধতির কোনো বিকল্প হয় না। এখন নানা যন্ত্র চলে এসেছে যে প্রস্থচ্ছেদ নির্ণয় আর কি, ইকো সাউন্ডার যন্ত্র, যার সাহায্যে খুব সহজেই করা যায়, কিন্তু আগে এই ট্রানজেক্ট পদ্ধতি ব্যবহার করা হতো। 3 নম্বর, সমুদ্র সৈকতে যে বালি, তার আয়তন, সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য, এইসব নির্ণয়ের জন্য কিন্তু ট্রানজেক্ট পদ্ধতি ব্যবহার করা হতো। 4 নম্বর, গ্রামের ভূমি ব্যবহার মানচিত্রের জন্য এই ট্রানজেক্ট পদ্ধতি ব্যবহার করা হয়, যার ফলে একটা পদ্ধতি আছে সেটা হলো ট্রানজেক্ট হাঁটা। এটা ব্যাপারে একটু বলে দিই, এটা বলা হয়নি। তো ট্রানজেক্ট হাঁটা হলো একটা সমীক্ষা, যেখানে একজন গবেষক একটা নির্দিষ্ট অঞ্চল বরাবর হাঁটে এবং সেখানে তার দু চোখ দিয়ে যা দেখেন সেগুলো তার খাতায় পুট ডাউন করেন। সেখানে কি জলাশয় আছে, সেখানের ভূমিরূপ কিরকম, সেসব নানান তিনি খাতায় পুট ডাউন করেন এবং সেই সমীক্ষা শেষের পর সেটাকে তিনি অ্যানালিসিস করে নানান মানচিত্র তৈরি করেন। তো এটাকেই বলা হচ্ছে ট্রানজেক্ট হাঁটা। এটা কিন্তু গ্রামের দিকে খুবই আগে ব্যবহার করা হতো, ঠিক আছে? মৌজা মানচিত্র তৈরিতেও এটা ব্যবহার দেখতে পাওয়া যায়। তবে আরেকটা সুবিধা হলো ট্রানজেক্ট পদ্ধতি দ্বারা কোনো বড় অঞ্চলের নমুনা সংগ্রহ করা কিন্তু খুবই সহজ হয়, যেখানে কোয়াড্রেটে কিন্তু তুলনামূলক বড় অঞ্চলের কিন্তু করা যায় না, কিন্তু সেখানে কোয়াড্রেটের থেকে কিন্তু ট্রানজেক্ট একটু বড় অঞ্চলের সমীক্ষা করা যায়, ঠিক আছে? তো এবার আসি অসুবিধা, অর্থাৎ ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ। তো অসুবিধা হলো এই ট্রানজেক্ট পদ্ধতি কিন্তু সব জায়গায় ব্যবহার করা যায় না, ঠিক আছে? এটা কিন্তু কোনো বিস্তৃত অঞ্চলের জন্য ব্যবহার করা যায়, এটা একটা ছোট অঞ্চলের জন্যই সীমিত। 2 নম্বর হলো সমুদ্রবিদ্যা, জলবায়ুবিদ্যা, তারপর ভূমিরূপবিদ্যা, এইসবের জন্য ট্রানজেক্ট উপযোগী হলেও সেখানে জলবায়ুবিদ্যা, জলবায়ু এইসবের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজেক্ট পদ্ধতি ব্যবহার করা হয় না বা করা যায় না। 3 নম্বর, একটু আগে যে বললাম ট্রানজেক্ট হাঁটা, ঠিক আছে? ট্রানজেক্ট হাঁটা কিন্তু সবসময় সফল হয় না, কারণ এই যে একজন মানুষ হাঁটছে, এবার মাঝখানে একটা বড় টিলা পড়ে গেল বা একটা বড় পাহাড় পড়ে গেল, সেটা টপকে যাওয়া কি আবার হাঁটা শুরু করা, এটা কিন্তু অসম্ভব। তো সেটাই বলা হচ্ছে, সামনে কিন্তু বাধা আসবে। আরেকটা অসুবিধা হলো ট্রানজেক্ট হাঁটা কিন্তু খুবই সময় সাপেক্ষ, এর মধ্যে কিন্তু আর সময় দিতে হবে, কিন্তু এখন গবেষকরা নানান প্রযুক্তি এসে যাওয়ায় সেই সময়টা দিতে চায় না, কারণ সে তো পেয়ে যাচ্ছে ফোনে, যেমন জিআইএস, রিমোট সেন্সিং, এখানেই তো পেয়ে যাচ্ছে, আর হাঁটার কি দরকার। আরেকটা অসুবিধা হলো যে ট্রানজেক্টের যে সমীক্ষা করা হয় সেটা যদি কোনো বৃহৎ অঞ্চলের জন্য করা হয়, তখন কিন্তু সেই অঞ্চলে পুরোপুরি সমীক্ষা করা হয় না, আধা খাপচারা হয়ে থাকে, তার ফলে কিন্তু একটা ভুল ডেটা আমরা পেয়ে থাকি। তো এটাই বলা হচ্ছে এই সমীক্ষার অসুবিধাগুলোতে। তো আশা করি বোঝা গেল এই মেরিটস ডিমেরিটস পুরো ট্রানজেক্ট ব্যাপারটা। এবার আসি কোয়াড্রেট, এটা কি? তো কোয়াড্রেট পদ্ধতি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন 1898 এবং 1900 সালে আর পাউন্ড ও ক্লিমেন্স নামে 2 বিজ্ঞানীদ্বয়। তো কোয়াড্রেট হলো একটা ধাতু বা কাঠের তৈরি একটা ফ্রেম, দেখো ঠিক এরকমই 4 চৌকো একটা ফ্রেম, ঠিক আছে? তো সেটা দিয়ে সমীক্ষাটা করা হয়, তো এটাকেই বলা হচ্ছে কোয়াড্রেট। যদি কোয়াড্রেটের সংজ্ঞা চাওয়া হয় তাহলে কি বলবো? তো সংজ্ঞা হলো, কোয়াড্রেট হলো একটি ধাতুর ফ্রেম দ্বারা বা কাঠের ফ্রেম দ্বারা তৈরি একটা বর্গক্ষেত্র, যার সাহায্যে সেটাকে ভূপৃষ্ঠের ওপর ফেলে নানান সমীক্ষা করা হয়। তো সেটাকেই বলা হচ্ছে এই কোয়াড্রেট, ঠিক আছে? এই পদ্ধতিটাকে। তো বোঝা গেল। এবারে বৈশিষ্ট্য, যে কোয়াড্রেটের বৈশিষ্ট্য কি আছে। কোয়াড্রেট আর এই যে ট্রানজেক্ট, এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এটা আগেই বলেছি, ঠিক আছে? তো এটাও একটা বৈশিষ্ট্যের মধ্যে চলে আসছে, যে ট্রানজেক্টের মধ্যে এই যে টুকরো টুকরো ভাগে
এক একটা কোয়াড্রেট থাকে। 2 নম্বর, এই যে ট্রানজেক্ট একটা মেটাল ফ্রেম বা ধাতুরও হতে পারে, আবার কাঠেরও হতে পারে, আবার বাঁশেরও হতে পারে। 3 নম্বর, এই যে কোয়াড্রেটগুলো এগুলো কিন্তু নানান সাইজের হয়, ঠিক আছে, বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন সাইজ ব্যবহার করা হয়। 1 নম্বর হলো 0.1 ইন্টু 0.1 মিটার কোয়াড্রেট, অর্থাৎ 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। এটা ব্যবহার করা হয় খুবই ছোট ছোট গাছের জন্য। 2 নম্বর হলো 0.25 ইন্টু 0.25, যেটা ব্যবহার করা হয় ছোট গাছের জন্য। আরেকটা হলো 3 নম্বর 0.50 ইন্টু 0.50, যেটা ব্যবহার করা হয় বৃহৎ ঘাসের জন্য। বড় বড় যে ঘাস দেখা যাবে, বড় বড় গাছ, তার জন্য এইটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এবার আছে কোয়াড্রেটের ক্লাসিফিকেশন। তো এখানে কোয়াড্রেটকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। এক কি ফ্রেম কোয়াড্রেট, 2 নম্বর হলো নেস্টেড কোয়াড্রেট, 3 নম্বর হলো পয়েন্ট বা পিন ফ্রেম কোয়াড্রেট, ঠিক আছে। তো এই 3টে কোয়াড্রেটে ভাগ করা হয়। এবার জেনে নিই এগুলো কি। একটু আগে যে বললাম যে এই যে স্কোয়ার বা বর্গক্ষেত্র কারে যে ফ্রেমগুলোকে ব্যবহার করা হয়, সেটা কিন্তু ফ্রেম কোয়াড্রেটে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো তাকেই বলা হচ্ছে ফ্রেম কোয়াড্রেট পদ্ধতি। 2 নম্বর কি আছে, নেস্টেড। আর একটা কথা, এই যে কোয়াড্রেট পদ্ধতি এটা কিন্তু ব্যবহার করা হয় বেশিরভাগ বাস্তুবিদ্যা অর্থাৎ উদ্ভিদের ওপর, ঠিক আছে। এবার সে উদ্ভিদের কোথায় কি বন্টন আছে, কোথায় তার জলবায়ু কি আছে, কোন জলবায়ুতে সে পেরে উঠতে পারে, তো সেই সব বিশ্লেষণ করা হয় এই নেস্টেড কোয়াড্রেটে, ঠিক আছে। তো সেটাই বলা হচ্ছে নেস্টেড কোয়াড্রেট। তারপরটা কি পয়েন্ট বা পিন ফ্রেম কোয়াড্রেট। এটা কি, এখানে আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা বুঝে যাবে, একটু দেখে একটু বুঝে না, আমি বলছি, ঠিক আছে। তো একটা এরকম ফ্রেম থাকে, ফ্রেমের ওপর দিয়ে কতগুলো গর্ত থাকে বা ফুটো থাকে, এবং সেখান দিয়ে এরকম বড় বড় পিন মাটিতে টাচ করে ওই হোলের মধ্যে দিয়ে ওই পিনগুলোকে ফেলা হয়, এবং ফেলে নানা নমুনা সংগ্রহ করা হয়, তখন সেটাকে বলছে পয়েন্ট বা পিন ফ্রেম কোয়াড্রেট। তো আশা করি বোঝাতে পারলাম কোয়াড্রেটের টোটাল ক্লাসিফিকেশনটা কি। এই যে ট্রানজেক্টের যে ক্লাসিফিকেশনটা বললাম, তার মধ্যে কিন্তু অনেক ভাগ ছিল। ক্লাসিফিকেশনের যে ভাগগুলো বললাম তার মধ্যেও ভাগ ছিল, কিন্তু কোয়াড্রেটে কিন্তু খুবই সীমিত, এখানে কিন্তু বেশি কিছু বলার নেই। তো এবার আসি কোয়াড্রেটের সুবিধা অসুবিধা বা মেরিট ডিমেরিট, যেটা আমাদের লাস্ট পয়েন্ট। 1 নম্বর, এই যে কোয়াড্রেট পদ্ধতিটা একটা জীব ভূগোলের বা পরিবেশ ভূগোলের জন্য খুবই একটা জনপ্রিয় পদ্ধতি। এটি ব্যবহার করে বাস্তুবিদ্যার নানান সমীক্ষা করা হয়। 2 নম্বর, কোয়াড্রেট ব্যবহার করে খুব সহজেই একটা অঞ্চলের বা একটা ছোট অঞ্চলের নিখুঁত তথ্য আমরা পেতে পারি। 3 নম্বর, কোয়াড্রেটগুলো নানান সাইজে হওয়ায় সেটাকে এলোমেলোভাবে খেলিয়ে বা নানানভাবে অ্যাডজাস্ট করে খুব সহজেই তথ্য আমরা পেতে পারি। আবার কোয়াড্রেট সমীক্ষার সময় যদি নমুনা সংগ্রহ যদি ভুল হয়ে থাকে, তারপর পুনরায় আমরা খুব সহজে কোয়াড্রেটগুলো আবার সেই জায়গায় প্রতিস্থাপন করে সেই তথ্যটাকে একদম নির্ভুলভাবে পেতে পারি। তো এবার আসি অসুবিধা। তো এর অসুবিধা কি আছে? 1 নম্বর অসুবিধা হলো এটা একটা ছোট অঞ্চলের নমুনা সংগ্রহের জন্য উপযোগী হলেও একটা বড় অঞ্চলের নমুনা সংগ্রহের জন্য এটা কিন্তু মোটেই উপযোগী নয়, ঠিক আছে। 2 নম্বর হলে কোয়াড্রেটগুলো যে ধাতুর বা কাঠের তৈরি হয়, এটা কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া বা ক্যারি করা কিন্তু খুবই অসুবিধাজনক, ঠিক আছে। এখানে যদি একজন সমীক্ষক থেকে থাকে বা দুজন সমীক্ষক থাকলে তো একটু অসুবিধাটা কমে যায়, কিন্তু যখন একযোগ বা খুবই কম সংখ্যক গবেষক থাকে, তখন কিন্তু এটা কিন্তু পরিচালনা করাটা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। 3 নম্বর হলো ট্রানজেক্ট বরাবর যে কোয়াড্রেট ব্যবহার করা হয়, সেটা কিন্তু খুবই একটা জটিল প্রক্রিয়া। কারণ যে কোয়াড্রেটগুলো আমরা যে ব্যবহার করছি, এটা কিন্তু এলোমেলোভাবে ছড়িয়ে ব্যবহারের জন্য এটা কিন্তু একটা নির্ভুল তথ্য আমরা পেতে পারি, ঠিক আছে। তো সেটাই বলা হচ্ছে এই অসুবিধাতে। তো এই গেল কোয়াড্রেটের মেন অসুবিধাগুলো। তো আজকে আমি টোটাল এই ল্যান্ডস্কেপ সার্ভে টোটালটাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, টোটালটাকে বুঝিয়ে দিলাম। তো আশা করি বোঝাতে পেরেছি খুবই সহজ ভাষায়। আর যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করো, আর পরবর্তী কোন ভিডিও দেখতে চাও আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি পরবর্তী ভিডিওটা টুক করে বানিয়ে দেবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।